হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি দেখাবো বা আমি বলতে পারি আমরা পড়বো, কেননা এটা এমনই একটা জিনিস যে সবারই জানা, এগুলো সবারই জানা, সেটাকে আবার রিভিশন দেওয়া। এবার আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, আমি ভীষণ এক্সপার্ট, সমস্ত জানি, ব্যাপারটা এমন নয়। অনেক সময় হয় কি, সমস্ত দিদিরা যারা কিনা অনেক দূর থেকে ট্রাভেল করে যান বা ফ্যামিলি আছে, তারা অফিসে প্রচুর কাজ থাকে, করে এসে বাড়িতে আবার মডিউল খুলে বসে পড়বেন, সেটা সময় হয়তো হয়ে ওঠে না। এবার এই ভিডিওটা করা কি, তার সাথে আমার নিজেরও একবার ভালো করে আরেকবার দেখা হয়ে গেল, প্লাস আমি এক্সপ্লেন করে বুঝিয়ে বুঝিয়ে যদি ব্যাপারগুলো পড়াশোনা করি, তাহলে কি হচ্ছে, যারা অন্তত সময় করে বই নিয়ে বের করে আবার পড়তে সময় পাবে না, তারা অন্তত হেডফোন দিয়ে শুনে, কাজ করতে করতে শুনে কিন্তু তাদের রিভিশন হয়ে যাবে। এই জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করা। আর তার সাথে আমার যেহেতু ভিজিট হয়ে গেছে, আমি ভিজিটে কোয়ালিফাইড হয়ে গেছি, এনকোয়াশ সার্টিফাইড হয়ে গেছি, সেই জন্য কী হবে, তাহলে আমি আমার যে আইডিয়াগুলো আছে, যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, এক্সিকিউট করেছিলাম, ওটা কাজে এসেছে, সেটা নিয়েও আমি কিছু আইডিয়া দিয়ে দেবো। এই জন্যই ভিডিওগুলো করা। তাই আপনারা জাস্ট শুনে নিন। আমি আবারও বলি, কোথাও যদি কারোর সাজেশন থাকে বা কোনো রেকটিফিকেশন বা কিছু বলার থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে যদি আপনারা একটু কিছু লেখেন বা ভালো লাগলে অন্তত ভালো হয়েছে বা ভালো লেগেছে এরকম কিছু যদি দিদিরা একটু রিপ্লাই দেন, তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মনে হয় হ্যাঁ অনেকে দেখছে, অনেকে বেনিফিটেড হচ্ছে, তাহলে কিন্তু বেশ ইচ্ছে হয় যে হ্যাঁ আরও ভিডিও করি, আরও ভিডিও বানাই। বাট কেউ যদি কোনো রিপ্লাই না দেয়, কিছু না বলে, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে জানান, অনেকে মেসেজ করেন, ওটা দেখে ভালো লাগে, ওই জন্য আরও বেশি করি। কমেন্ট সেকশনে একটু কষ্ট করে যদি আপনারা একটু রিপ্লাই দেন, তাহলে হয়তো আরও ভালো লাগবে। এবার আমরা চলে যাই, আজকে আমরা যেটা পড়বো, পূর্ব দিনের কথা অনুসারে, আগের দিন বলে দিয়েছিলাম যে আমরা এটা ডিসকাশন করব, সেই পূর্ব দিনের কথা অনুসারে আমরা কিন্তু আজকে সেটাই ডিসকাশন করবো, কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের এটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন আছে, অনেকে এটা বুঝতে পারেননি, এরকম কিন্তু অনেকের হয়েছে, আমি সেটা খুব ভালো করে জানি। দেখুন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু শুধুমাত্র এসএসকে নয়, প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের গল্পটা আছে, এবং আমাদের এসএসকের ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকমভাবে এটা অ্যাপ্লিকেবল। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা যত ম্যানেজমেন্ট কথাটা মানেই হচ্ছে ম্যানেজ, যতটা যে করতে পারবে সেটা কিন্তু অনেক বেশি সাকসেস আসবে। তাই ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ম্যানেজমেন্ট ঠিক না হলে কিন্তু মেডিসিন এক্সপায়ার হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে, সেটা কাজে আসবে না। আবার এমন হবে যে মেডিসিন সাপ্লাই নেই, কিছু মেডিসিন অনেক বেশি, কিছু মেডিসিন একদম সাপ্লাই নেই, কিছু এক্সপায়ার হয়ে গেছে, এগুলোর কোনো খবর থাকবে না, একটা ভুলভাল মেডিসিন দিয়ে দেওয়া হয়ে গেছে পেশেন্টকে, এই ব্যাপারগুলো কিন্তু আসবে। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারলে কিন্তু এই প্রবলেমগুলো অনেক সলভ হয়ে যাবে। দেখুন কি বলেছে, হসপিটালস মেনটেন a wide range of inventory items to support patient care, medical procedure and operational needs. The type of inventory in hospitals can be categorized into several main groups. Ki medical supplies, pharmaceuticals, একটা হচ্ছে কি বলেছে মেডিকেল সাপ্লাইজ, ফার্মাসিউটিক্যালস, আর হচ্ছে কি সার্জিক্যাল সাপ্লাইজ, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ, আর পেশেন্ট কেয়ার ইকুইপমেন্টস, ইমার্জেন্সি সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আইটেমস, ফেসিলিটি মেইনটেনেন্স সাপ্লাইজ, ফুড অ্যান্ড নিউট্রিশন ইনভেন্টরি, লিনেন্স অ্যান্ড বেডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল ইকুইপমেন্টস, যেমন কম্পিউটার্স, প্রিন্টার্স, যেটা আমাদের আছে, এইগুলো হচ্ছে সমস্ত ইনভেন্টরি আইটেম। এবার আমাদের ক্ষেত্রে সমস্ত কিছু প্রয়োজন না পড়লেও যেগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো নিয়েই ডিসকাশন করব। সার্জিক্যাল সাপ্লাইজ এগুলো আমাদের নেই, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ আমাদের আছে, পেশেন্ট কেয়ার ইকুইপমেন্টগুলো আমাদের আছে, এমার্জেন্সি সাপ্লাইজ হ্যাঁ কিছুটা, একটা দুটো, আর অফিস সাপ্লাইজ আর অ্যাডমিনিস্ট্রেটিভ আইটেমস যেগুলো আছে, যেমন ক্লিনিং সাপ্লাইজগুলোর প্রয়োজন আছে, পেপার, স্টেশনারি এগুলো আছে, ফেসিলিটি মেইনটেনেন্স সাপ্লাইজ, ফুড অ্যান্ড নিউট্রিশন এই গল্পটা আমাদের নেই, লিনেন অ্যান্ড বেডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অপারেশনাল ইকুইপমেন্ট এবং কম্পিউটার আর প্রিন্টার এগুলো আমাদের আছে। মানে এগুলো সমস্ত কিছুর ম্যানেজমেন্ট কিন্তু এর মধ্যে পড়ছে, এটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট। প্রপার ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল ইন হসপিটাল টু এনশিওর দ্যাট দ্য রাইট আইটেমস আর অ্যাভেলেবেল, যেটা বললাম এতক্ষণ, রাইট আইটেমস আর অ্যাভেলেবেল হোয়েন নিডেড, যখন প্রয়োজন, পেশেন্ট কেয়ার ইজ নট কম্প্রোমাইজড, ওয়েস্ট ইজ মিনিমাইজড অ্যান্ড কস্ট আর কন্ট্রোলড। এটার জন্য কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ নেসেসারি। হসপিটাল অফেন এমপ্লয়
specialized inventory management system and protocol to manage this diverse inventory item efficiently. তার মানে হসপিটাল সাধারণত অ্যাপ্লাই করে কি specialized inventory management systems and protocol to manage these diverse inventory items efficiently. আমাদেরও কিন্তু সেই জন্যই এটাকে করতে হবে। এবার কি বলেছে, হোয়াট ইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট? ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাকে বলে? Inventory management refers to the process of overseeing. Overseeing means supervising. Overseeing, controlling and optimizing a inventory of drugs, equipments, instruments and other gadgets. এই ইনভেন্টরি কি বলেছে তাহলে? ওভারসিং, সুপারভাইজ করা, প্রসেস, এই প্রসেসের মধ্যে কি থাকবে? সুপারভিশন, কন্ট্রোল করা এবং অপটিমাইজিং এ ইনভেন্টরি মানে কোয়ালিটি কন্ট্রোল ইনভেন্টরি অফ ড্রাগের, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট এবং আদার গ্যাজেট যদি কিছু থাকে। ইট ইনভলভস ভেরিয়াস অ্যাক্টিভিটিস রিলেটেড টু অ্যাকোয়ারিং, স্টোরিং, ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজিং ইনভেন্টরি আইটেমস ইন এ ওয়ে, এমন একটা ওয়েতে দ্যাট এনশিওরস এফিশিয়েন্ট অপারেশনস অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। Effective inventory management aims to strike a balance between having enough stock to meet patient demand while minimizing excess inventory that ties up storage space. কি বললো? এটা কি করছে? হেল্প করছে কি? ব্যালেন্স করছে between having enough stock to meet patient demand, enough stock আছে পেশেন্ট ডিমান্ড মিট করার জন্য, while minimizing excess, তার সাথে এক্সেস ইনভেন্টরি ওটাকে মিনিমাইজ করছে, দ্যাট টাইজ আপ স্টোরেজ স্পেস, যেটা যার ফলে কি স্টোরেজ স্পেসটাও কিন্তু ঠিকঠাক করে ম্যানেজ হচ্ছে। তার মানে এক্সেস ইনভেন্টরি, সেটাকে এক্সেস গাদা হয়ে গেল সেটাও যাতে না হয়, অন্যদিকে আবার কিনা এ পেশেন্টের ডিমান্ড মিট করা যাতে এনাফ অ্যামাউন্টে থাকে, এক্সেস যাতে না হয়, আবার পেশেন্টের ডিমান্ড মিট করার জন্য যতটা প্রয়োজন ততটা যেন থাকে, মানে এই দুটোর মধ্যে ব্যালেন্স করা। Now definition of some key components of inventory management. Inventory management is some key components. কি বলেছে? ইনভেন্টরি ট্র্যাকিং করতে হবে ঠিকঠাক করে, ডিমান্ড ফোরকাস্টিং করতে হবে, রিঅর্ডার পয়েন্ট আর লেবেলিং, লিড টাইম, বাফার স্টক, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, জাস্ট ইন টাইম ইনভেন্টরি, ওয়েস্ট রিডাকশন, এই সমস্ত ফ্যাক্টর কিন্তু রেসপন্সিবল, মানে এই ফ্যাক্টর প্রত্যেকটাকে এফেক্টিভলি কাজে লাগাতে পারলে তবে পারফেক্ট ইনভেন্টরি ম্যানেজমেন্টটা পসিবল। কি বলেছে? ইনভেন্টরি ট্র্যাকিং, মনিটরিং দ্য মুভমেন্ট অফ আইটেমটাকে মনিটর করতে হবে অ্যাজ দে এন্টার অ্যান্ড এক্সিট দ্য ইনভেন্টরি, অ্যালাউইং মেইনটেইনিং অ্যাকুরেট রেকর্ড অফ স্টক লেভেল চেঞ্জেস, স্টক লেভেলস অ্যান্ড চেঞ্জেস। কি বলেছে? মুভমেন্ট অফ আইটেম অ্যাজ দে এন্টার, যখনই তারা এন্টার করছে, ধরুন আমি আজকের দিনে আমি গিয়ে কোনো মেডিসিন ইনভেন্ট করলাম, আমাদের ক্ষেত্রে যদি হয় কি হয়, সুগারের ওষুধ মেটফরমিন, গ্লিমি, অ্যামলোডিপিন, টেলমিসার্টান, স্পেশালি অ্যামলোডিপিন, গ্লিমিপিরাইড, মেটফরমিন, এগুলো কি আসছে? এগুলোর মুভমেন্টটা যদি খেয়াল করা হয়, এগুলো এন্টার করছে এবং এক্সিট করছে খুব দ্রুত, অ্যালাউইং মেইনটেনিং অ্যাকুরেট রেকর্ড অফ স্টক লেভেল অ্যান্ড চেঞ্জেস। এর ফলে আমরা কি করি, যদি কিনা আমরা ঠিকঠাক করে ফলো করি যে মেডিসিনটা যেভাবে আসছে, ফ্লোতে আসছে, সেটা বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনটা আসছে বেরিয়ে যাচ্ছে, সেইটা আমরা মনিটর করতে পারবো কখন? যদি কিনা আমরা অ্যাকুরেট রেকর্ড, স্টকের রেকর্ড মেনটেন করি। এই যে এক্সপেন্ডিচার হচ্ছে, আমরা ইনডেন্ট করছি, সেই ব্যালেন্সটা আসছে, রিসিভ করছি, এক্সপেন্ডিচার হচ্ছে, সেটা যদি আমরা ঠিকঠাক করে রেকর্ডটাকে মেনটেন করি, তাহলে কিন্তু আমরা মেডিসিনের মুভমেন্ট, কোন মেডিসিনের মুভমেন্ট কেমন সেটা আমরা মনিটর করতে পারবো। তার মানে ট্র্যাকিংটা কি? আমাকে ট্র্যাক করা প্রত্যেকটা মেডিসিনের মুভমেন্ট কি। তার মানে আমরা এই সুগারের প্রেশার ওষুধগুলো আমাদের অনেক বেশি পরিমাণে আসছে, আবার বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে, ওটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, তাহলে আমি রেকর্ড যদি মেনটেন করি, সেটা আমি কোন মেডিসিনের মুভমেন্টটা কি সেটা বুঝতে পারবো। তাহলে এটাকে আমাকে ইনভেন্টরি ট্র্যাক করতে হবে বোঝার জন্য যে কোন মেডিসিন কতটা লাগছে এবং কোনটা কত ফাস্ট আমাকে ইনডেন্ট করতে হবে, কি করতে হবে। তাহলে আমার ইনভেন্টরি ট্র্যাকিংটা আমাকে ফাস্ট করতে হবে, বুঝতে হবে। দেন ডিমান্ড ফরকাস্টিং, একথাই বলি, মেটফরমিন বেশিরভাগ দিন 3 মাসের মেডিসিন একসাথে এনে দিলে মেটফরমিন হাফ মাস হতেই, হয়তো 1.5 মাস হতেই মেডিসিন সব শেষ হয়ে যায়, মেটফরমিন শেষ হয়ে যায়, কোনো ক্ষেত্রে অ্যামলোডিপিন শেষ হয়ে যায়, গ্লিমি শেষ হয়ে যায়, বাট অন্য মেডিসিনগুলো রয়ে যায়। তাহলে আমাদের মুভমেন্টটা বুঝলে আমরা কিন্তু এটা থেকে বুঝবো, আমরা বুঝি সুগার প্রেশার ওষুধটা লাগবে বেশি।
তারপরে কি বলছে ডিমান্ড ফোরকাস্টিং। ফোরকাস্ট করা মানে আগের থেকে তোমাকে গেস করে বা আইডিয়া করে নেওয়া, ফোরকাস্ট করা কোনো প্রিভিয়াস ইয়ারের কোনো এক্সাম্পল দেখে যে এই সময় ডেঙ্গু হয়েছিল আমার এখানে, এই এরিয়াতে আমার এই সময় ডেঙ্গু হয়, তার মানে আমাকে ফোরকাস্ট করে নিতে হবে এই সময় সামনে আসছে মানে আমাকে প্যারাসিটামল বেশি করে ইনটেক করতে হবে, এরকম ফোরকাস্ট করা। আর তো হিসেবের গল্প তো আছেই, আগের বছর কতটা লেগেছে তাহলে এইবার ফোরকাস্টিং করে আমি কতটা ইনটেক দেবো সেটার তো গল্প আছে, আমি বলছি পরে। আবার প্রেডিক্টিং ফিউচার ডিমান্ড মানে প্রেডিক্ট করা, বললাম ফোরকাস্ট করা মানে প্রেডিক্ট করা, গেস করে নেওয়া বা আইডিয়া করে নেওয়া, প্রিভিয়াসের কোনো কিছুর উপর ডিপেন্ড করে আগের থেকে ভেবে নেওয়া। প্রেডিক্টিং ফিউচার ডিমান্ড ফর ইনভেন্টরি বেসড অন প্রিভিয়াস 3 months কনজামশন। আর যে ক্ষেত্রে মান্থের গল্প নেই, যেমন ডেঙ্গু একটা বছরের একটা নির্দিষ্ট সময়ের ধরে ডেঙ্গুর প্রকোপ থাকে, তাহলে গত বছরে আমার ওই নির্দিষ্ট সময়ে কেমন এসেছিল সেটা দেখবো। আর অন্য মেডিসিনের ক্ষেত্রে যেটা প্রতি মাসে সেরকমভাবে সেম লাগে, যেমন কিনা আমাদের মেটফরমিন গত মাসে আমার কত লেগেছে তার উপর ডিপেন্ড করে আমি এই মাসে ফরকাস্ট করতে পারবো আমরা এত লাগতে পারে, ব্যাপারটা এরকম। প্রিভিয়াস 3 months কনজামশন অর এনি ইমার্জেন্সি সিচুয়েশন টু এনশিওর দ্যাট এনাফ স্টক ইজ অ্যাভেলেবল। তারপরে হয়ে গেল ফিউচার ডিমান্ড আমি দিয়ে দেবো কি করে, প্রিভিয়াস 3 months কনজামশন দেখে অথবা কোনো এমার্জেন্সি সিচুয়েশন আগের বছর অ্যারাইজ করেছিল সেটার উপর সেটা ভেবে আমরা এই বছর মানে বা ডেঙ্গুর প্রকোপ আগের বছর আমি জানি এই সময় অ্যারাইজ করেছে, সেই সময় দেখে আমি গেস করে নেব আগের বছর এতগুলো লেগেছে এবার মোটামুটি এতগুলো লাগতে পারে এরকম। টু এনশিওর দ্যাট enough stock is available to meet the demand without leading to overstocking or stock out। তার মানে আমাকে বেশি আমি ওভারস্টকও করবো না, ওভারস্টক করতে লাগবে না, আবার স্টক আউটও হবে না। তার মানে আমি ফোরকাস্টিং যদি ঠিক করে না করি, আমি যদি ভেবে না নিই, আমার মনেই নেই আমার যে ডেঙ্গুর সময়, তাহলে আমি কি করলাম প্যারাসিটামল আগে যেমন অল্প লাগে অল্পই রেখে দিলাম, তাহলে এবার পুরো দুঃখ কপালে সব শেষ। অন্যদিকে আবার আমি কি করলাম জানি সুগারের ওষুধটা অসংখ্য লাগে, আমার দেখা গেলো 1 মাসে আমার প্রায় 5,000-এর মতো লাগে, সেখানে দাঁড়িয়ে আমি সেই ফোরকাস্টিংই করলাম না, ভেবেই দেখলাম না কত 3 মাসে কত হয়েছে, আমি গড়ে পাত্র 3,000 করে ইনটেক করি, 3,000 ইনটেক করে দিলাম, তাহলে আমার স্টক আউট। তাহলে এই ফোরকাস্টিং যদি ঠিকঠাক করে করা যায় তাহলে স্টক আউটও হবে না, ওদিকে ওভার স্টকিংও হবে না। নাও রিঅর্ডার পয়েন্ট or level, determining the minimum level of inventory at which new orders should be placed to replenish stock before it's run out। replenish করা মানে restock করা। determining the minimum level of inventory at which new orders should be placed to replenish stock before it run out। তাহলে এমনভাবে তোমাকে রিঅর্ডার এমনভাবে করতে হবে যাতে কিনা প্রিভিয়াস যে মেডিসিনগুলো আমার কাছে ছিল সেগুলো পুরোপুরি স্টক আউট হওয়ার আগে আমি আবার রিপ্লেনিশ করতে পারি, মানে রিস্টকিং করতে পারি, কনসিডারিং লিড টাইম অ্যান্ড ডিমান্ড ফ্ল্যাকচুয়েশন লিড টাইম, কোন সময় আমাকে আনতে হলে আমাকে আনবো, কোন সময় আনলে আমার সেটা স্টক আউট হবে না, সেটাকে আমরা ধরে ঠিক করে বুঝে নিয়ে আমরা সেভাবে যদি করতে পারি, রিঅর্ডার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো স্টক আউটের গল্পটা আসবে না। নাও লিড টাইম কি বলছে, দ্য টাইম বিটুইন প্লেসিং অ্যান অর্ডার, দেখুন বিটুইন প্লেসিং অ্যান অর্ডার অ্যান্ড রিসিভিং দ্য আইটেম ইজ দ্য লিড টাইম। তাহলে এখানে কি বলেছে, আগেরবারও বলেছিল কনসিডারিং লিড টাইম অ্যান্ড ডিমান্ড ফ্লাকচুয়েশন, তার মানে কি আমি দেখা গেল আমার মেডিসিনটা 1 মাসের ওষুধ এসছে, যা আমি ফোরকাস্ট করে দিয়েছিলাম সেই মেডিসিনটা সাপ্লাই দিয়েছে, বাট আমি না কি করলাম ওষুধ যেদিন শেষ, ধরুন আমার মাস শেষ, আমি সেদিন গিয়ে কি করলাম ইন্ডেন্ট লিখলাম, ইন্ডেন্ট রেডি করলাম, করে গিয়ে আমি সেদিন কোনো আশা ওয়ার্কারকে বা কাউকে গিয়ে বললাম যে মেডিসিনটা আনতে চান, আর আমি ভেবে নিলাম আমি তো ইন্ডেন্ট করেছি, বাট এটা আমি ভাবলাম না যে আজকে আমি ইন্ডেন্ট করেছি, বা অনলাইনে যদি ইন্ডেন্ট হয় আজকে আমি ইন্ডেন্ট করেছি, আজকে আমার স্টক আউট পুরো শেষ, মাস শেষ, আমি আজকে ইন্ডেন্ট করলাম, করে তো শান্তি করে বসে থাকলে হবে না, কেননা মেডিসিনটা ওইখান থেকে ইস্যু করতে হবে, মেডিসিনটা কাউকে দিয়ে আনাতে হবে। তাহলে লিড টাইম কি বলছে, আমি অর্ডারটা প্লেস তো করে দিলাম, কিন্তু এই অর্ডার প্লেস করার পরে মেডিসিনটা রিসিভ করতে, মেডিসিনটা আসতে সেন্টার অবধি কতটা সময় লাগবে সেটাও আমাকে ভাবতে হবে। এই লিড টাইম কত হয়, সাধারণত লিড টাইম কত হয়, তার মানে আমি আগে অ্যারেঞ্জ করে নেব কে আমাকে আনতে যাবে, রেডি করে নিয়ে আমি ইন্ডেন্ট করবো, তা এবং 5-7 দিন আগে অন্তত ইন্ডেন্ট করবো, যার যেখানে প্রবলেম যেমন প্রবলেম তার উপর ডিপেন্ড করে তিনি ইন্ডেন্ট করবেন, যাতে কিনা যখন মেডিসিনটা রিসিভ করবো সেই সময় মেডিসিনটা পুরো স্টক আউট হয়ে না যায়। তার মানে মাসের অন্তত লাস্টে 7-8 দিন থাকতে আমি ইন্ডেন্ট করবো, যাতে 7 দিন আগে চলে আসে, তাহলে আমার
ওই যে একদম স্টক আউট হয়ে গেছে এই ব্যাপারটা না হয়। তাহলে লিড টাইম, নিজের লিড টাইমটা নিজে বুঝে নেবেন, বুঝে নিয়ে সেই হিসেবে কিন্তু আগে থেকে ইন্টেন্ড করতে হবে। হসপিটাল কনসিডার দিস টাইম ডিসাইডিং হোয়েন টু ইন্ডেন্ট, যখন ডিসাইড করে কখন ইন্ডেন্ট করবে। হসপিটালের ক্ষেত্রে ওরকম, আমাদের ক্ষেত্রে কিন্তু লিড টাইমটা ওরকম, আমি কখন অর্ডার করলাম, অর্ডার দিলাম, আর কখন আমার রিসিভ করব, তার মধ্যে যে গ্যাপিং কত হতে পারে, কতদিনের মধ্যে করতে পারি, সেটা ভেবে নিয়ে কিন্তু আমাদেরকে লিড টাইম ভেবে নিয়ে তবে আমাকে অর্ডার করতে হবে আগের থেকে। এখানেও সেটা বলেছে, কনসিডারিং লিড টাইম অ্যান্ড ডিমান্ড ফ্লাকচুয়েশন। নাও বাফার স্টক, এই বাফার স্টকটি অনেকের অনেক কনফিউশন যে কতটা আমি বাফার স্টক অ্যাড করবো। দেখুন কি বলেছে, মেইনটেনিং অ্যান্ড এ সেফটি স্টক অফ এক্সট্রা ইনভেন্টরি। এক্সট্রা ইনভেন্টরি, আপনার যেখানে মেডিসিন বসে মেডিসিন দেন, যেটা ফার্মেসি, যেখানে বসে আপনি মেডিসিনটা মানুষকে দিচ্ছেন, সেখানে তো আপনি ডিসপ্লে করে রাখলেন সব মেডিসিন, বেশিরভাগ মেডিসিন রাখবেন, এটা ছোট্ট একটা আলমারি থাকবে বা বড় হোক যাই হোক, সেখানে বাফার স্টকটা মেনটেন করবেন। তার আগে বাইরে লেবেলিং করবেন যে বাফার স্টক অফ অল মেডিসিনস বলে। এবার ভিতরে আপনি যেভাবে মেডিসিন করেন, কেউ করতে পারেন এনসিডি মেডিসিনস বলে একটা র্যাকে একটা তাকে বা দুটো তাকে জেনারেল মেডিসিনস, আর একটা জায়গায় হয়তো এনসিডি মেডিসিনস রাখলেন। এবার সেখানে যদি মেডিসিনের নাম দিয়ে দিয়ে আপনি লেবেলিং করেন করতে পারেন, কিন্তু এভাবে আলাদা করে রাখলে আমার মনে হয় সুবিধা হয়, খুব সুবিধা হয়। আমি তো সেভাবেই করেছিলাম। কিন্তু যেখান থেকে মেডিসিন আপনি দিচ্ছেন, যেখানে বসে আছেন আপনি, সেখান থেকে মেডিসিন দিচ্ছেন, সেখানে কিন্তু অবশ্য করে ভেট করবেন, ভাইটাল, এসেনশিয়াল আর ডিজারেবল বলে আলাদা আলাদা লেবেলিং করবেন। সেখানে সেখানে মেডিসিনের বক্সগুলো রেখে দেবেন, ভাইটালের জায়গায় ভাইটাল, ডিজারেবলের জায়গায় ডিজারেবল, আর এসেনশিয়ালের জায়গায় এসেনশিয়াল রাখবেন। তাহলে কিন্তু সেটা সুবিধা হবে এবং দেখলেও ভালো লাগবে। ওটা কিন্তু করতে হবে, দেখতে ভালো লাগবে নয়, শুধু এটা করতে হবে। Now, maintain safety stock of extra inventory to account for unexpected spikes in demand or delays in supply. অনেক বেশি আনএক্সপেক্টেড স্পাইক হয়ে গেল, আবার ওদিকে ডিলে ইন সাপ্লাই হলো। প্রিভেন্টিং স্টক আউট ডিউরিং আনএক্সপেক্টেড সিচুয়েশন, করে আনএক্সপেক্টেড সিচুয়েশনের সময় যদি স্টক আউট না হয়, ইউজুয়ালি 50% এক্সট্রা ফ্রম দ্য এভারেজ 3 months কনজামশন। ভালো করে বলা আছে কিন্তু এভারেজ 3 months কনজামশন। তার মানে ধরুন 3 মাসে, কোনো একটা মাসে মেডিসিন লাগলো 2000, আমি যদি সুগারের ওষুধে ধরি 2000 না, আর অনেক বেশি লাগে আমাদের, যাই হোক 2000, এটা দেখা গেল এপ্রিলে 2000, এপ্রিলে হলো, মেতে দেখা গেল সেটা 2500, তারপরের মাসে দেখা গেল মে জুনে সেটা এসে দাঁড়ালো 1500, দেখা গেলো 1500 লেগেছে। তাহলে কত হলো, 5 শূন্য হতে 1 6, তাহলে 6000 আমার লেগেছে 3 মাসে। যদি 3 মাসে আমার, গত 3 মাসে আমার 6000 লেগেছে, তাহলে জুলাই এসে এপ্রিল মে জুন, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের জন্য যদি আমি ইন্ডেন দিই, বা আমি যদি এপ্রিল মে জুন 3 মাস লেগেছে, আমি জুলাইয়ের জন্য ইন্ডেন দেবো, 1 মাসের জন্য ইন্ডেন দেবো, তাহলে কি করতে হবে, এই 3টে মাসের মেডিসিন কত হলো যোগ করলে, আমি 6000 পেলাম, সেটাকে এভারেজ করতে হবে। এভারেজ করলে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 মাস যদি 3 দিয়ে ভাগ, তাহলে 2000 করে পার মান্থ। আপনি তাহলে জানেন কত আপনার 2000 মেডিসিন এই মাসে লাগবে। তাহলে আপনি 2000-এর সাথে 25% বাফার এক্সট্রা যোগ করবেন। 25% যদি বাফার যোগ করবেন, এর সাথে 20% বাফার এক্সট্রা যোগ করে যা হবে আপনি ইন্ডেন দেবেন সেটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন কি বললাম। গত 3 মাসে আপনার যা মেডিসিন লেগেছে, সেই 3 মাসের মেডিসিনগুলোকে আপনি যোগ করুন, কোনো একটা স্পেসিফিক মেডিসিনকে যোগ করলেন। মেটফরমিন এপ্রিলে 2000, মেতে 2500, জুনে 1500, টোটাল যোগ করে আমার হলো 6000। 6000কে আমি 3 মাসে যদি 6000 লেগেছে 3 দিয়ে ভাগ করবো, কত পেলাম 2000। তার মানে আমি ধরে নেব যে আমার 1 মাসে 2000 মেডিসিন লাগবে। এই 2000-এর সাথে আপনি 20% বাফার এক্সট্রা যোগ করবেন। তাহলে কি করবেন, 20% আপনি কি করলেন, তাহলে 2000 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, তাহলে দুটো শূন্য যদি আপনি কেটে দিলেন, তাহলে কত হচ্ছে, 25 দুগুণে 50 মানে 500 আপনার এক্সট্রা বাফার ধরতে হবে, 500 ট্যাবলেট এক্সট্রা বাফার ধরতে হবে। তাহলে 2000 প্লাস 500 কত হলো, 2500। আপনি ইন্ডেন দেবেন জুলাইয়ের জন্য, এপ্রিল মে জুন জুলাইয়ের জন্য ইন্ডেন দেবেন 2500 মেডিসিন। এই হচ্ছে হিসেব। গত 3 মাসে যা লেগেছে তার এভারেজ করবেন, করে 20% বাফার এক্সট্রা
যা হলো এক্সট্রা হবে 20% বাফার অ্যাড করবেন, করে সেটা আপনি ইন্ডেন্ট দেবেন। তাহলে এখানে আমি লিখে দিলাম 2000 লেগেছে, 20% ধরে রেখেছি, 500 হলো, আর 500 টাকা 2000 প্লাস 500 সমান সমান হচ্ছে 2500। 2500 আপনি ইন্ডেন্ট দেবেন এই মাসের জন্য, এপ্রিল মে জুন, এবার জুলাইয়ের জন্য 2500 ইন্ডেন্ট দেবেন। এটা হচ্ছে আপনার বাফারের হিসেব। নাও ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আরেকটা ফ্যাক্টর কি বলেছে, ক্যালকুলেটিং দ্য অপটিমাল অর্ডার কোয়ান্টিটি দ্যাট মিনিমাইজেস দ্য total cost of ordering and holding inventory and considering factor like other costs, carrying cost and demand। তাহলে আপনাকে কিন্তু মেডিসিন ইন্ডেন্ট দেওয়ার সময় আপনাকে এমনভাবে ভেবে দিতে হবে যাতে কিনা আপনার কস্ট এফেক্টিভ, আমরা জানি সমস্ত কিছুর ক্ষেত্রে কোনো প্রসিডিউর করার ক্ষেত্রে কস্ট এফেক্টিভ হতে হবে সেটা, ঠিক আছে। তাহলে আপনি এমনভাবে ইন্ডেন্ট দেবেন, ক্যালকুলেটিং দ্য অপটিমাম অর্ডার কোয়ান্টিটিটা এমনভাবে অপটিমাল অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেট করবেন যাতে যেটা মিনিমাইজ করবে কস্ট অফ অর্ডারিংয়ের কস্টটাকে মিনিমাইজ করবে, ইনভেন্টরিতে বেশি সময় ধরে পড়ে থাকবে না, হোল্ডিং ইনভেন্টরি সেটাকে মিনিমাইজ করা যাবে, তার সাথে কস্ট, ক্যারিং কস্ট, ডিমান্ড সমস্ত কিছু এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে যাতে ইনভেন্টরিতে হোল্ডিংটাকে মিনিমাইজ করা যায়, বেশি দিন পড়ে থাকবে এই ব্যাপারটা না থাকে, তার সাথে অর্ডারের যে কস্ট সেটা যাতে মিনিমাইজ করা যায়, এই সমস্ত কিছু ভেবেই কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে। Now, just-in-time inventory, a strategy that aims to minimize inventory by receiving goods only when they are needed। এটাও কিন্তু অনেক সময় মাথায় রাখতে হবে, যখন প্রয়োজন তখন যদি সেই জিনিসটা নেওয়া যায়। রিডিউসিং এক্সেস ইনভেন্টরি অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট, কোনো মেডিসিন হতে পারে যে এই সময় আমার প্রয়োজন, স্পেশালি দেখবেন অ্যালবেন্ডাজল, যখন অ্যালবেন্ডাজলের প্রোগ্রাম হয় সেই সময় কিন্তু অ্যালবেন্ডাজল ওষুধটা বেশি করে দেওয়া হয়। অন্য সময় যদি আপনি কি করলেন, বেশি করে এনে রাখলেন, দেখা গেলো ওই সময় অতটা প্রয়োজনই পড়বে না, আপনি এনে রাখলেন, তাহলে কি হবে, সেই মেডিসিনটা এক্সেস ইনভেন্টরিতে পড়ে থাকবে, সেগুলো নষ্ট হবে। তাই যখন প্রয়োজন হবে জাস্ট ইন টাইম ইনভেন্টরি, মানে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যাতে মেডিসিনটা যখন প্রয়োজন সেই সময়টা আসা। ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম অন্য সময় তো লাগেই, ভিটামিন এ অয়েলের প্রোগ্রামের সময় অনেক বেশি লাগে, সেই সময় বেশি আনলেন, অন্য সময় কম আনলেন, এটা হচ্ছে সেটা। Now, waste reduction, minimizing product waste and spoilage by managing expiration dates, shelf life and handling procedures। waste reduction minimize করতে হবে কি, স্পয়েল যেন নষ্ট না হয়, কেন এক্সপায়ারি ডেট আপনাকে দেখে, ম্যানেজিং এক্সপায়ারি ডেট, তার মানে আগে যেই মেডিসিনটা এসছে যার আগে এক্সপায়ারি ডেট আছে তাকে আমি আগে দেবো, পরে যার এক্সপায়ারি তার পরে দেবো, এটা কিন্তু দেখে দেওয়া যাতে কিনা এক্সপায়ারি ডেটটাকে ম্যানেজ করা যায় ঠিকঠাক করে। সেলফ লাইফ যার যেমন আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি সেটাকে ম্যানেজ করবেন, যার সেলফ লাইফ কম তাকে আগে দিয়ে দেবেন, যার সেলফ লাইফ বেশি তাকে পরে দিলেন, এইভাবে কিন্তু দেখতে হবে। আর তার সাথে হ্যান্ডলিং প্রসিডিওর, আমি কোন মেডিসিনটা কীভাবে কোথায় রাখতে হয় সেই মেডিসিনটা সেভাবে রাখবো, রেখে সেটাকে আমি ম্যানেজ করব, এটাও কিন্তু ফ্যাক্টর। তার মানে ওয়েস্ট রিডাকশনটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এতগুলো ফ্যাক্টর যদি আপনি খেয়াল রাখেন তবে কিন্তু প্রপার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা করতে পারবেন। নাও আমরা যেটা পড়বো, আগের দিন লাসা পড়েছিলাম, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি ফিফো, লিফো অ্যান্ড ফেফো। ফিফো, লিফো, ফেফো এটা কিন্তু আপনাকে জানতে চাইবে, ডেফিনেটলি জানতে চাইবে। কি বলেছে, ডিফারেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট মেথড ইউজ টু ডিটারমাইন দ্য অর্ডার ইন হুইচ ইনভেন্টরি আইটেমস আর ইউজ, যাতে ইনভেন্টরি আইটেমসটা এমনভাবে করতে হবে যে ইনভেন্টরি আইটেমটা ইউজ হয়। দিস মেথড হ্যাভ ইমপ্লিকেশনস ফর accounting and overall inventory management practices. Here words each method entails, each মেথডটা কি কি, যেমন ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। FIFO is an inventory management method where the oldest inventory items are assumed to be the ones used first. তার মানে আগে যে বললাম যার এক্সপায়ারি ডেট আগে সেই মেডিসিনটাকে আপনি আগে দিয়ে দিলেন, এক্সপায়ারি ডেটটা আগে এক্সপায়ার হয়ে যাবে সেই মেডিসিনটা আগে দিলেন। তার মানে ওল্ডেস্ট ইনভেন্টরি আইটেমস, মানে আগে এক্সপায়ারি ডেট মানে ওল্ডেস্ট, আগে থেকে যদি আসছেন ওল্ডেস্ট যেটা এক্সপায়ারি ডেট দেখে আপনি ফার্স্ট ইন ফার্স্ট আউট, এখানে বলেছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। FIFO is an inventory method where the oldest inventory items are assumed to be the ones used first. যেটা oldest আগে এসেছে যেটা সেটা কিন্তু আগে দেবেন, যে মেডিসিনটা আগে এসেছে ফার্স্ট এসেছে সেটা আগে আউট হবে, অনেকদিন আগে যেটা এসেছে সেটা আগে আপনি দিয়ে দিলেন, আর নতুন যেগুলো এসেছে সেগুলো পরে দেবেন। ইন আদার ওয়ার্ড, the items that enter the inventory first are the ones that are also considered to be used first. যেগুলো আগে এসেছে সেগুলো আগে দেবেন, পরিষ্কার কথা, মানে এক্সপায়ারি ডেট দেখে কিন্তু যেগুলো এক্সপায়ারি ডেট আছে সেগুলো দিল নয়। কি বলেছে, দিস মেথড ইজ কনসেপচুয়ালি সিমিলার টু হাউ গুডস মুভ থ্রু এ কিউ অর লাইন। দ্য ফার্স্ট আইটেমস ইন
ইজ দ্য ফার্স্ট ওয়ান টু বি প্রসেসড। তার মানে কি, যেই মানুষটা আগে এসেছে সেই মানুষ আগে আপনার কাছ থেকে সাজেশন নিয়ে চলে যাবে, যে মানুষ আগে সিরিয়াল আছে সে ডাক্তার দেখে আগে যাবে, এটাই হচ্ছে সিস্টেম, আর কিছু নয়। নাও লিফো, লিফো কি বলেছে, লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো ইজ অ্যান ইনভেন্টরি ম্যানেজমেন্ট মেথড where the newest inventory items are assumed to be used first. This means that the most recently acquired or produced items are the ones attributed to sales or uses before the older items. এটাও কিন্তু একটা সিস্টেম। এটা কি বলছে, newest inventory items are assumed to be used first. This means the oldest, the most recently acquired, or produced items are the ones attributed to sales or uses before older ones. তার মানে একদম রিসেন্ট যেটা এসে, নিউয়ার যে আইটেম আসছে সেগুলোকে আগে ইউজ করা, এটাও কিন্তু একটা সিস্টেম লিফো। লাস্টে ঢুকেছে কিন্তু আগের থেকে আগে বেরিয়ে গেল, মানে রিসেন্ট এসছে সেটাকে রিসেন্ট আসার সাথে সাথে ওটাকে আমি দিয়ে দিলাম, যেগুলো পুরোনো আছে সেগুলো পরে দাও। এটা হচ্ছে কি ফেফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। First expiry, first out. FIFO is a specialized inventory management method often used in dealing with perishable goods or items with early expiration date, such as food, pharmaceuticals and chemicals. যেটা হচ্ছে কি ফুড খাওয়ার ক্ষেত্রে কি হয়, বেশি দিন এক্সপায়ারি ডেট থাকে না, তাই যেটার এক্সপায়ারি ডেট আগে সেটাকে আমি আগে বের করবো। এই FIFO, the inventory with the earliest expiration date is assumed to be used first to minimize wastage due to expiration. হলো, তার মানে যেটা আগে এক্সপায়ারি সেটা আগে দেবো। আর এখানে কি ছিল, যে মেডিসিনটা হচ্ছে আগে এসেছে সেই মেডিসিনটা আগে ছাড়বো। যে মেডিসিনটা আগে এসেছে মানে হচ্ছে পেশেন্টের মতো, পেশেন্টের নাম লেখা আছে, যে পেশেন্ট আগে এসছে সে পেশেন্ট আগে যাবে, এটা গেল। আর এটা হচ্ছে FIFO হচ্ছে কি ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, যে ওষুধটার এক্সপায়ারি ডেট আগে সেটাকে আগে বের করে দিতে হবে, আর যে এক্সপায়ারি ডেট পরে তাকে পরে বের করে, যেটা আমরা সাধারণত করি। নাও এবিসি অ্যানালাইসিস। আগের দিন আমি এবিসি অ্যানালাইসিস দিয়ে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিলাম এবিসি অ্যানালাইসিসটা কি, সেটা কিন্তু ক্লিয়ারলি আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন একবার দেখে নেবেন এবিসি অ্যানালাইসিসটা কি। এটা কিন্তু কস্ট, এর দাম, এর মেডিসিনের কস্ট কি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা সিস্টেম। কস্ট এবং ফাংশনাল এফিসিয়েন্সি দুটোই আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু গ্রুপকে ভাগ করেছে, হাই প্রায়োরিটি আইটেমস, মিডিয়াম প্রায়োরিটি আইটেমস অ্যান্ড লো প্রায়োরিটি আইটেমস। এটা ভেড হচ্ছে এসেনশিয়াল, ডিজায়ারেবল অ্যান্ড ভাইটাল মেডিসিনস, ভাইটাল আইটেমস, এসেনশিয়াল আইটেমস আর ডিজায়ারেবল আইটেমস। আমাদের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা হয়, ভেড অ্যানালাইসিস করে আমাদের কিন্তু করতে হয়। এইগুলো হচ্ছে মেন জিনিস, যারা কিনা ভেড আর এবিসিটা দেখেননি সেই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলেই হবে। তার মানে আমরা কি করলাম, তার মধ্যে কি কি পড়ছে, একটা হচ্ছে ভেড অ্যানালাইসিস, এবিসি ভেড, মেডিসিনের ক্ষেত্রে এবিসি ভেড গেল, আর সাথে কি ফেফো, লিফো অ্যান্ড ফিফো, এই টার্মগুলোর সাথে আপনারা সবাই পরিচিত থাকবেন। ফিফো, লিফো, ফেফো, এবিসি অ্যানালাইসিস, যদিও ওটা একটু অন্য জিনিস, এবিসি অ্যানালাইসিস, ভেড অ্যানালাইসিস গেল, টার্মগুলো মনে রাখবেন। এবিসিটা অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছে, ভেড অ্যানালাইসিসে কি বোঝাচ্ছে, ফিফো, ফেফো, লিফো এগুলো কি, লাসা কি, এগুলো মনে রাখবেন। আর হচ্ছে ফোরকাস্টিং, বাফার স্টক, কত পার্সেন্ট বাফার স্টক অ্যাড করা হয় সেটা মনে রাখবেন। এগুলো মনে রাখলেই কিন্তু হবে, আর বিশেষ কিছু প্রয়োজন থাকবে না, জাস্ট কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখলে দ্যাটস এনাফ। আশা করি ভিডিওটা সবার জন্য এফেক্টিভ হবে। আর যারা পুরনো এই এবিসি এবং ভেডের ভিডিওটা দেখেননি তারা একবার দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই করে দেখে নেবেন। আর আজকে যেটা আমি বলে দিলাম সেটা একবার করে সবাই শুনে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে পরের ভিডিওতে। কাইন্ডলি ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে কিচ্ছু কষ্ট হবে না, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।